জামাতে ইসলামী তাদের নির্বাচনী প্রচারণায় খুব করে একটা কথা বলছে, তারেক রহমান পালিয়ে গিয়েছিল, তারেক রহমান মুসলেকা দিয়েছিল, সেই সময় পালিয়েছ, যাবা কোথায়? পুরো ফেসবুক সয়লাভ করে দিচ্ছেন। বসন্তের কোকিল বসন্তকাল আসলে আয়েশা বলে কুহু কুহু। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। একটি ন্যারেটিভ তৈরি করছেন এবং এর সহযোগী সমস্ত যেই যোদ্ধা বুদ্ধা আছে আপনাদের তারা, আর সাথে এটাকে প্রচার করছে গালিবাজ বটবাহিনী, জামাতের সবচেয়ে বড় উইংস, জামাতের সবচেয়ে বড় পাওয়ার কিছু গালিবাজ লজ্জাহীন মানুষগুলো। মানুষ বলবো না, এদেরকে আমি কম্পিউটারের একটা সফটওয়্যার ভাবি। সেই গালিবাজরা প্রচার করে বেড়াচ্ছে, ফেসবুক দাপায় বেড়াচ্ছে, ইউটিউব দাপায় বেড়াচ্ছে। এই গালিবাজদের প্রতি সহানুভূতি থাকলো। আপনাদের জন্য আজকে চমৎকার কিছু ইট মেরেছেন, পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত হন। প্রথমত আমি আমার কথায় বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই নেতৃত্ব শূন্য ছিল না। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ইতিহাসে সর্বোচ্চ যে লেভেল, মানে চেয়ারম্যান বা চেয়ারপারসন, তারা কখনোই বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম জিয়া ইন্তেকাল করেন ডিসেম্বর মাসের শেষ দিনে। আমাদের দলের প্রথম চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মৃত্যুর দিন পর্যন্ত উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন। এরপরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানরা এবং উনি বাংলাদেশে থেকেই মারা গিয়েছিলেন মৃত্যু পর্যন্ত। তারপরে বিচারপতি সত্তার, তারপরে আমাদের দেশনেত্রী ম্যাডাম জিয়া চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন ওনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, 30শে ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে একদিনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে যারা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বা চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তারা কেউ পালাননি। এটা হচ্ছে ইতিহাসের বাস্তবতা। এরপরে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন জানুয়ারির 9 তারিখে। উনি নির্বাচিত হন এবং 10 তারিখে দায়িত্ব গ্রহণ করেন। তার মানে কি, বাংলাদেশ এবং উনি সেই দায়িত্ব গ্রহণের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন। দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ থাকা অবস্থায় উনি 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষকে ফেলে যাননি। এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ফেলে যাননি, এমনকি বিচারপতি সত্তারও না। ঠিক একইভাবে বিএনপির ইতিহাস ঘাটলে কোনো সভাপতি বা আমাদের চেয়ারম্যান বা চেয়ারপারসন আমাদের এই লেভেলে কেউ পালিয়ে যাননি। ঠিক তেমনভাবেই আমরা বিশ্বাস করতে পারি আমাদের জনাব চেয়ারম্যান তারেক রহমান সাহেবও আমৃত্যুকাল এই বাংলাদেশের মানুষের জন্যই লড়ে যাবেন, বাংলাদেশের মানুষেরই ভালোর জন্য থেকে যাবেন। এখন প্রসঙ্গ হয় অন-11 সরকারের পরে যে ওনার যে অবস্থাটা, অন-11 সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে উদীয়মান সূর্য সন্তানকে টার্গেট করছিল। একটা টার্গেটেড রাজনৈতিক হাতিয়ার ছিল জনাব তারেক রহমান। তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কোনো রকমের কোনো দেশের মানুষের আন্দোলনের ফলে বা দেশের মানুষের গণ আন্দোলনের পক্ষে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কোনো অপরাধ মাথায় নিয়ে তাকে দেশ ছাড়তে হয়নি। তাকে একটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ থেকে চলে যেতে হয়েছে, পালিয়ে যাওয়া না। এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে একটি দেশে উনি চলে গেছেন। এটা রাজনৈতিক ব্যাপার। পালিয়ে যায়, আপনার কাছাকাছি সময়ের মধ্যে দেখেছেন পালিয়ে কিভাবে যায় হাসিনা। আমাদের পূর্বপুরুষ যারা আছেন 71 সালে ছিলেন, তারা দেখেছিলেন পালিয়ে গিয়েছিল কিভাবে গোলাম আজম। পালিয়ে যাওয়ার কোনো ছবি পাওয়া যায় না, পালিয়ে যাওয়ার কিছু ধূসর বর্ণনা পাওয়া যায়। আর পরিবেশ বাধ্য হয়ে এক ধরনের নেওয়া, সেটার প্রমাণ থাকে, যেই প্রমাণগুলো আছে। তো চলুন, যেহেতু ইট মেরেছেন, এবার পাটকেলটা খান। আপনাদের জামাতের শিক্ষাগুরু, জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী পালিয়েছিল পাকিস্তান থেকে, ইংল্যান্ডে ছিল, ভারত থেকে পালিয়েছিল। আপনার মওদুদীর পালানোর ইতিহাস দীর্ঘ সময়, এবং মওদুদী শেষ পর্যন্ত সারা জীবনে সে একবার দেশে গেছে, একবার ভারত, একবার পাকিস্তান, একবার ইংল্যান্ড, শেষ পর্যন্ত তো আমেরিকা। সো সারাটা জীবন পালিয়েছে সে। এরপরে আসে কে? বাংলাদেশের আপনাদের এখনকার গুরু, এখনকার নেতা, সর্বোচ্চ নেতা বলে তাকে যেই কি উপাধিও দেন আপনারা, সেই মিস্টার গোলাম আজম। গোলাম আজম 1971 সালে যুদ্ধ শেষের আগেই পরিস্থিতি বুঝে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন
এটাই ইতিহাস। পালিয়ে গিয়েছিলেন এবং যুদ্ধাপরাধের মানবতা বিরোধী তকমা নিয়ে, খেতাব নিয়ে উনি 72 থেকে 78 পর্যন্ত ইংল্যান্ড এবং পাকিস্তান হয়ে লাস্ট পর্যন্ত পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এটাই সত্য। আপনারা যারা তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসাকে একটা ফাঁসের মধ্যে নেন, কিন্তু আপনার গোলাম আজম এসেছিল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে, উনি সেইটুকু পারেননি। ঢিল মারলে পাটকেলগুলো এরকমের হয়, ইতিহাস এরকমের পাটকেল আপনাদের পিছনে রেখেছে। তারপরে সেটাও এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদন্যতায়, আপনাদের জামাত ইসলামের রাজনীতি ও জিয়াউর রহমানের বদন্যতায়। কারণ উনি গণতান্ত্রিক পরিবেশকে বিশ্বাস করতেন বলেই সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছিলেন। সংবিধানে সংযোজন করেছিলেন ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে মহান আল্লাহ তাআলা এবং সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছিলেন। এই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার বদন্যতাই আপনার গোলাম আজম বাংলাদেশে আসেন মায়ের চিকিৎসার কথা বলে, ট্রাভেল পাস নিয়ে নয়, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে, 3 মাসের ভিসা নিয়ে। 3 মাসের জন্য ওনাকে থাকবার অনুমতি দিয়েছিল, কারণ ওই সময় মায়ের অসুস্থতা ছিল। এবং খুব আশ্চর্যজনকভাবে সত্য, গোলাম আজমের পরিবারের একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া বাংলাদেশে আর কেউ অবস্থান করেন না। পুরো পরিবারটাই ব্রিটিশ এবং একজন সম্ভবত বড়জন হয়তো সৌদি আরব বা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে আছেন। হ্যাঁ, তারা অবশ্যই অতি শিক্ষিত, উচ্চশিক্ষিত। কেউ সরাসরি, আমি জানি না জামাত ইসলামের রাজনীতির সাথেও সম্পর্ক আছে কিনা, কিন্তু যতটুকু দেখি তার মধ্যে দেখতে পাই না। তাহলে দেখুন, আপনাদের যে অধ্যাপক, অবশ্য না, সে কোনোভাবেই অধ্যাপক নন, এটাও একটা ভুয়া পদবি। তো সেই যে মিস্টার গোলাম আজম সাহেব, তিনি লন্ডনেই ওনার পরিবার সেটেলড হয়েছে এবং আজ পর্যন্ত সেই পরিবার ওখানেই সেটেল। বাংলাদেশের এই লম্বা সময়ের মধ্যে ওনার পরিবারের একমাত্র আজমি সাহেবই বাংলাদেশে বসবাস করেন। তারপরে কাকে নিয়ে কথা বলবেন? তারপরে মতিউর রহমান নিজামী, সেই একই কাহিনী। উনিও 1971 সালে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং 1978 সাল পর্যন্ত পাকিস্তানি ছিলেন। এবং এগুলো সব গণরোষ থেকে বাঁচার জন্য। কোনোভাবেই এমন না যেমন হাসিনা গণরোষের ভয়ে ইন্ডিয়াতে পালিয়েছে, তাই না? ঠিক এই রকমেরই গণরোষের ভয়ে এই মানুষগুলো পালিয়েছিল। তারপরে কে পালিয়েছে? আলী হাসান মুজাহিদ, যাদের নামগুলো আপনারা বলেন, তিনিও পালিয়েছিলেন, গণরোষের ভয়ে পালিয়েছিলেন। উনিও 1978 সালে ফেরত আসছেন। এগুলো ইতিহাস ঘাটলে পাবেন আপনারা। কত নাম বলবো? চৌধুরী মঈনুদ্দিন পালিয়েছিলেন, আশরাফুজ্জামান পালিয়েছিলেন, আপনাদের হর হামেশা প্রচুর সিনিয়র লিডাররা পালিয়েছিলেন। এই সময়ে বলবেন যে এই সময় পালায়নি, অবশ্যই পালিয়েছিল, কিন্তু পরবর্তীতে অবশ্য ইনি জামাতের সাথে আর সম্পর্কটা ভাবে রাখতে পারেননি। কে সেই, তাই না? কে সেই ভদ্রলোক? জামাতের সবচেয়ে জ্ঞানী যে লয়ার ছিল, আই রেসপেক্ট হিম, খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনিও প্রাণ ভয়ে চলে এসেছিলেন বিদেশে এবং কিছুদিন আগে ওনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুন। তো দেখুন, জামাতে এতগুলো মানুষ, আমি বলতে গেলে কিন্তু আধা ঘন্টা ধরে বলতে পারবো, তারা পালিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম জিয়ার সন্তান তারেক রহমান পালিয়েছিলেন না। তারেক রহমানকে দেশ থেকে বাধ্য করেছিল। আপনারা পালিয়েছিলেন, এই যে মানুষগুলোর নাম বললাম, পালিয়েছিলেন গণরোষের থেকে মুক্ত হওয়ার জন্য, বাঁচবার জন্য, গণপিটুনি থেকে বাঁচার জন্য। তারেক রহমান গণপিটুনি থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে চলে যাননি। মানুষ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেনি, একটি সরকার তাকে বিতাড়িত করেছিল। পার্থক্যটা হচ্ছে এখানে। হাসিনার পালানো আর তারেক রহমানের বিদেশ যাওয়া এক নয়। আমি যাদের নাম উচ্চারণ করলাম সেই মানুষগুলোর দেশ থেকে চলে যাওয়া, পালিয়ে যাওয়া, আর তারেক রহমানের দেশ থেকে যাওয়া এক নয়। আপনাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো ভুল ছিল, আপনারা গণরোষের মধ্যে মুখের পড়েছিলেন, আপনারা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তারেক রহমান সেটা না। মাটি এবং মানুষের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সবসময় আধুনিক একটি রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের প্রত্যেকটা সফল প্রকল্পের প্রবক্তা। বাংলাদেশের যতগুলো অর্থনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই হয়েছে। বাংলাদেশের যতটুকু আর্থসামাজিক অবস্থা, সামাজিক বলয়ের পরিবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কারণেই হয়েছে। ইতিহাস এটা বলে, পরিসংখ্যান এটাই বলে। সামনে নির্বাচন আসছে, প্রোপাগান্ডা হবে অনেক, দুর্দান্ত রকমের প্রোপাগান্ডা ছড়াবে এরা, কথায় কথায় মিথ্যা বলবে এরা। লক্ষ লক্ষ ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মারাত্মক রকমের গালিবাজের একটি টিম তৈরি করেছে আপনাদের সকলের সামনে। সাবধান হতে হবে এদের থেকে, দূরে থাকতে হবে এদের থেকে। ভালোবাসার দল, মানুষের আস্থার দল, মানুষের প্রিয় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনোই আবেগকে প্রশ্রয় দেয়নি, বাস্তবতাকে ঠিক করেই
তাদের প্রকল্প নির্ধারণ করে। সবাই এই প্রকল্পকে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।